হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তোমরা দেখছো তোমাদের চ্যানেল ম্যাথ উইথ মারিক, আর আমি তোমাদের সঙ্গে বাবাই। আজকে যেটা শিখবো আমরা সেটা শিখবো গোলক। তো এই গোলকের অঙ্কগুলো করার আগে আমাদের বেশ কিছু জিনিস মনে রাখতে হবে। প্রথমেই জেনে নেওয়া যাক যে গোলকটা কি। একটি ত্রিমাত্রিক স্থানের নির্দিষ্ট একটি বিন্দু থেকে সমস্ত বিন্দুর যে দূরত্ব আছে সেই সমস্ত বিন্দুর দূরত্বের যদি একটি সেট অঙ্কন করা যায় তাহলে কি পাবো? আমরা একটি গোলক পাবো। গোলক বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে বল, বিভিন্ন ধরনের বল। সেটা ক্রিকেট বল হতে পারে, ফুটবল বল হতে পারে, বা টেনিস বল হতে পারে। এবার দেখো, এই গোলক সম্পর্কিত অঙ্ক করতে হলে আগে আমাদের জানতে হবে যে গোলকটি ফাঁপা আছে না গোলকটি সলিড। অর্থাৎ ফাঁপা বলতে আমাদের যে সচরাচর যে আমরা ক্রিকেট খেলি প্লাস্টিক বল, সেগুলো হচ্ছে দেখবে ভেতরটা ফাঁপা। এবং সলিড বলতে দেখবে স্কুলে যে শর্টফট খেলা হয় সেই শর্টফটের বল হচ্ছে নিরেট। তো এখন দেখতে হবে যে ক্যালকুলেশন করার সময় আমাদেরকে কি করতে হবে, কতগুলো জিনিস জেনে নিতে হবে। সেটা হচ্ছে কি, দেখো গোলক। গোলকের প্রথমেই যদি জানতে চাই তাহলে আমাদেরকে গোলকের প্রথমেই কি জানতে হবে, গোলকের হচ্ছে জানতে হবে যে বক্রতল। আর এখানে দেখো একটা জিনিস মনে রাখা দরকার যে গোলকের বক্রতল এবং সমগ্রতল একই। গোলকের বক্রতল এবং সমগ্রতল একই। গোলকের একটি মাত্র তল, সেটা হচ্ছে বক্রতল। আর দেখো গোলকের আয়তন, গোলকের আয়তন জানতে হবে। আচ্ছা, দেখো স্ক্রিনে দেয়া আছে গোলকের সমগ্রতল বা বক্রতল। গোলকের আয়তন, আয়তন। এখন দেখো গোলকের সমগ্রতল বলতে আমরা কি জানি, গোলকের সমগ্রতল বলতে অর্থাৎ বক্রতলকে বলা হচ্ছে, অর্থাৎ কি তার মান কত, 4πr²। আর গোলকের আয়তন কি হবে, গোলকের আয়তন হবে 4/3πr³। পাই আর কিউ। দেখো এইটা হচ্ছে কি বর্গ একক, এটা ঘন একক। এখন দেখো যদি গোলকটি ফাঁপা হয় তাহলে কি হবে, তাহলে আমরা কটা ব্যাসার্ধ পাবো, দুটো ব্যাসার্ধ, অর্থাৎ r1 আর r2। তাহলে আমরা এখানে দেখো কি লিখবো, 3.5 r1 মাইনাস r2 এর কিউব করব। ওকে, তাহলে আমরা এটা কি পেলাম, আমরা এটা পেলাম কি ফাঁপা গোলকের আয়তন। কি পেলাম, ফাঁপা গোলকের আয়তন। এখন দেখো একটা গোলককে যদি দুভাগে ভাগ করা হয় তাহলে তার কটা তল পাবো, তার হচ্ছে দুটো তল পাবো। একটা গোলকের যদি সমান ভাগে দুভাগ ভাগ করা যায় তাহলে তার কটা তল, দুটো তল পাবো। একটা হচ্ছে সমতল পাবো এবং একটা হচ্ছে কি বক্রতল পাবো। তাহলে সমতল আর একটা আর কি পাবো, বক্রতল। একটা গোলককে যদি দুভাগে ভাগ করা যায়, যেমন ধরো একটা কমলা লেবুকে দুটো ভাগে ভাগ করলাম, তাহলে তার ভেতরটা কি পাবো, সলিড। তার ভেতরটা কি পাবো, সলিড পাবো। অর্ধ গোলকের যদি আমরা দেখি তাহলে কি দেখবো, দেখো আমি একটা অর্ধগোলক আঁকার চেষ্টা করছি। তাহলে এই নিচের পার্টটা কি পাবো, নিচের পার্টটা আমরা পাবো বক্রতল। নিচের পার্টটা কি পাবো, বক্রতল। আর এই উপরের পার্টটা কি পাবো, সমতল। আর নিচের পার্টটা বক্রতল। এখন দেখো অর্ধগোলকের আয়তন, অর্ধগোলকের যদি আয়তন বের করি তাহলে আমরা কি পাবো, দেখো স্ক্রিনে অ্যান্সারটা দেওয়া আছে, দেখো অর্ধগোলকের আয়তন ফর্মুলাটা দেওয়া আছে। তো আমরা কি পাচ্ছি, দেখো গোলকের কি পাচ্ছি, 4/3πr³। একে দেখো 2 দিয়ে ভাগ করে দাও, তার মানে অর্ধগোলক। তাহলে কি আছে দেখো, 3.5 × 2πr³। তাহলে কত আসবে, 2/3πr³। এটা হচ্ছে কি অর্ধগোলকের আয়তন। এখন দেখো অর্ধগোলকের কিন্তু এখানে বক্রতল আর সমগ্রতল দুটো আলাদা জিনিস। তাহলে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল তখন কি পাবো, দেখো 2πr² পাবো। 2πr² কেন পাবো, দেখো গোলকের কি ছিল, 4πr²। 2 দিয়ে ডিভিশন করে দাও, তাহলে কি আসছে 2πr²। তাহলে গোলকের কি পেয়েছিলাম, বক্রতল আর সমগ্রতল একই। কিন্তু এখানে যেটা আমরা পাচ্ছি যে অর্ধগোলকে বক্রতল এবং সমগ্রতল আলাদা। তাহলে বক্রতল কি পেলাম, 2πr²। আর কি করে দেখো সেটা দেখতেই পেলে। আর উপরের পার্টটা কি পাচ্ছি, πr²। তাহলে সমগ্রতল কি হবে, 2πr² প্লাস πr² সমান কি আসছে দেখো। তাহলে আমার এখানে হচ্ছে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 3πr²। তাহলে অর্ধগোলকের কয়টি তল, দুটি তল, একটা বক্রতল আর একটা হচ্ছে সমতল। দেখো
আজকে যেটা করব, আজকে হচ্ছে কোষে দেখি 12, সেই কোষে দেখি 12 মাত্র 5খানা অঙ্ক করে নেবো। সেই কোষে দেখি 12 প্রথমের অঙ্কটা কি বলছে, বলছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে দেখো, গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার, একেরটা কি বলেছে, ব্যাসার্ধ 10.5 সেমি, তাহলে বলছে সমগ্র তলের ক্ষেত্রফল। আর আমরা সমগ্র তলের ক্ষেত্রফল জানি কি, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কত, 4 পাই আর স্কয়ার বর্গ একক। তাহলে আমার এখানে দেখো 4 ইন্টু 22 আর স্কয়ার মানে কত, দেখো 10.5 এর হোল স্কয়ার, তাহলে বর্গ সেমি। দেখো তাহলে 4 ইন্টু 22 ইন্টু 10.5টাকে আমরা কিভাবে লিখবো, দেখো 105 করে দাও, নিচে 10, স্কোয়ার যেহেতু আছে তাহলে দুটো করে দাও। তাহলে দেখো 2 আর এটা 21-এ যাবে, এটাও 2 এটাও 21, তাহলে 2 আর 2 4, এই 4 কেটে গেল, তাহলে 3 7 21। তাহলে আমরা কি কি গুণ করতে হবে, দেখো আমরা পেলাম কত, 22 ইন্টু 21 ইন্টু 3, তাহলে দেখো 3 22 66, 66 ইন্টু 21, তাহলে কত আসছে 66, 12 2 হাতে থাকবে 1, তাহলে কত 6 6 2 8 3 1386 হচ্ছে বর্গ সেন্টিমিটার। এটা অ্যান্সার তোমাদের প্রথম অঙ্কে। দেখো পুরো ক্লাস নোটস পিডিএফ বানানো আছে, নোটস নিয়ে কোনো চিন্তা করো না, নোটস হয়ে যাবে। আর যারা আমাদের আগের ভিডিওগুলো দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে দেখো, চেক করো, লিংক দেওয়া আছে, তারা ওখান থেকে আগের ভিডিওগুলো দেখতে পাবে। এই অঙ্কটা কি বলেছে, 2 এর দাগেরটা বলছে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেন্টিমিটার 17.5 টাকা হিসাবে 431 টাকা 20 পয়সা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখতে বলছে। তাহলে দেখো চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেন্টিমিটার 17 টাকা 50 হিসাবে, তাহলে কতটা পরিমাণ চামড়া লেগেছে, দেখো যে প্রতি বর্গ সেন্টিমিটার 17 টাকা 50 পয়সা হিসাবে 431 টাকা 20 পয়সা লেগেছে। তাহলে মনে করি বলটির ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু আর একক। তাহলে দেখো আমরা কি জানি, চামড়া লাগে কোথায়, বলটির বক্রতলে। তাহলে দেখো শর্তানুসারে কি হবে, বলছে 4 পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, লেগেছে কত 431.20, 17 টাকা 50, তাই তো। এটাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে 4 ইন্টু 22 ইন্টু আর স্কোয়ার, তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি, আমাদের এই পার্টটা দেখবে ডিভিশন করলে, এই পার্টটা ডিভিশন করলে 24.64 আসবে, 24.64, এটা ডিভিশনটা করবে। দেখো আমি পাশে তবুও দেখে দিচ্ছি, 43120, এর পয়েন্ট আর এর পয়েন্ট উঠে গেল, কারণ দুটোই 100 হয়ে যাবে, 0 0 কেটে দাও, তাহলে 0 0 কেটে দিলে 175, দেখো তাহলে কি আছে 4312175, যদি করি কি দেখো কি আসছে, তাহলে 2 দিয়ে করো, 2 দিয়ে করলে হাতে থাকবে 1, 7 2 14 একে 15, হাতে কত 1 2 একে 2 3, তাহলে কত আসছে 350। তাহলে এখন দেখো এখানে 1 8, এখানে 2, তাহলে 175 কে 4 দিয়ে মাল্টিপ্লিকেশন করে দাও, 5 4 20, শূন্য হাতে থাকবে 2, 4 7 28 2 30, শূন্য হাতে থাকবে 3, তাহলে কত আসছে 700, 2 1 আর এখানে 1, দশমিক খাইয়ে 0 করে দাও, 175 কে 6 দিয়ে মাল্টিপ্লিকেশন করে দাও,
5 6 30 শূন্য, হাতে থাকবে 3, 6 7 42, 3 45 5, হাতে 4, 6 1 6 4 10, তাহলে কত আসছে 1050। তাহলে 0 7, এখানে 1 থাকবে, এখানে 1, তাহলে এখানে 10, তাহলে এখানে আছে কত 4, তাহলে 700। তাহলে আমার এখানে আছে 24.6। আমি এখানে করিয়ে দিলাম ক্যালকুলেশনটা, দেখে নাও। তাহলে দেখো r স্কয়ার ইজ ইকুয়াল টু কি আসছে 24.64, 22 এর সাথে উল্টে গেল 7, 22 ইন্টু 4, আর এই দশমিকটা উঠে গেলে কত আসবে 100। তাহলে দেখো 22 দিয়ে ক্যালকুলেশন করো, 22 একে 22, 22 একে 22, এখান থেকে 2 ছিল, এখানে 22 ছিল, দেখো 22 দুগুণে 44। 4 দিয়ে ক্যালকুলেশন করো, 4 দিয়ে ক্যালকুলেশন করলে কত আসছে 4 দুগুণে 8, 3 4 আসছে 32। দেখো r স্কয়ার কি আসছে 7 আসছে 56, 6 হাতে থাকবে 5, 7 দুগুণে 14, 14 5 19, ডিভাইডেড বাই, দেখো তাহলে r ইজ ইকুয়াল টু কি আসবে আমরা জানি কত 14 ইন্টু 14 আর 10 ইন্টু 10, তাহলে সমান কত আসছে 14/10 সমান কত আসছে 1.4। তাহলে 1.4 এটা হচ্ছে ব্যাসার্ধ বেরোলো, এটা ব্যাসার্ধ। তাহলে আমাকে জানতে চেয়েছে, বলছে বলটির ব্যাসের দৈর্ঘ্য কত, তাহলে অতএব বলটির ব্যাস ইজ ইকুয়াল টু 1.4 ইন্টু 2 সমান কত আসছে 2.8 সেমি, এটাই অ্যান্সার। নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, নেক্সট অঙ্ক অর্থাৎ 3 নম্বর অঙ্ক বলছে স্কুলে শটপট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 7 সেন্টিমিটার হলে বলটিতে কত ঘন সেন্টিমিটার লোহা আছে। তাহলে দেখো যে কত ঘন সেন্টিমিটার লোহা আছে তার মানে কি বের করতে হবে, আমাকে আয়তন বের করতে হবে। এখানে দেখো 3 নম্বর অঙ্ক বলছে তার বলটির ব্যাস কত বলেছে, বলটির ব্যাস বলেছে 7 সেমি। তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে 7/2 সেমি। তাহলে বলটিতে লোহা আছে সমান বলটিতে আয়তনের সমান লোহা আছে, আয়তনের সমান লোহা আছে। ওকে, তাহলে দেখো অতএব লোহা আছে, আমরা জানি কি লোহা কত থাকতে পারে আয়তনের সমান, আর গোলকের আয়তন মানে কত 3.5 পাই আর কিউব, 3.5 পাই আর কিউব ঘন একক সমান কত 22/7 আর কিউব, মানে দেখো 7/2 এর হোল কিউব অর্থাৎ 7/2 ইন্টু 7/2 ইন্টু 7/2। তাহলে দেখো 7 7 কাটলাম, 2 আবার 2 কাটা গেল, তাহলে দেখো 2 11। এখন দেখো তাহলে পুরো রইল কে 49 ইন্টু 11, তাহলে দেখো 49 ইন্টু 11 ডিভাইডেড বাই 3, তাহলে দেখো 49 49 9 9 4 13 3 হাতে থাকবে 539 ডিভাইডেড বাই 3 539, অর্থাৎ দেখো এখানে 3 1 কে 3 3 7 কে 21 3 9 27, অর্থাৎ দেখো 179 2/3 ঘন সেমি। ওকে, দেখো তাহলে এটাই তোমাদের অ্যান্সার। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ আমাদের পরবর্তী আপডেট যাতে তোমাদের কাছে পৌঁছে যায় তার জন্য বেল আইকনটা প্রেস করে দাও। আমাদের পরবর্তী অঙ্ক বলেছে 28 সেন্টিমিটার দৈর্ঘ্যে ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত হবে করবে তা নির্ণয় করি। আচ্ছা দেখো একটা গোলক যদি তাকে জলে ডুবিয়ে দেওয়া যায় অর্থাৎ নিমজ্জিত করা যায় তাহলে তার কি হবে আয়তনের পরিমাণ জল অপসারিত হবে। তাহলে দেখো এখানে আমাকে কি বলেছে, বলেছে গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধটা আমাকে বের করতে হবে। তাহলে গোলকের
ব্যাস আমাকে বলেছে 28 সেন্টিমিটার, 28 সেমি। তাহলে গোলকের ব্যাসার্ধ কত হবে? 28/2 সমান কত? 14 সেমি। তাহলে গোলকের আয়তনের সমান জল অপসারিত হবে। তাহলে দেখো, অর্থাৎ অপসারিত জলের পরিমাণ ইজিক্যাল টু কত? 4/3 পাই আর কিউব ঘন একক। তাহলে 4/3 ইন্টু 22/7 আর কিউব মানে হচ্ছে 14 ইন্টু 14 ইন্টু 14। দেখো 7 দুগুণে 14। খুব ভালোভাবে এই ক্যালকুলেশনটা দেখো। তাহলে ঘন সেমি, খুব ভালোভাবে লক্ষ্য রাখো। 14 আর 14 স্কোয়ার করলে কত হয় জানো? 196। এখান থেকে দেখো 8, 4 দুগুণে 8, তাহলে 22 ইন্টু 8 প্রথমে করে দাও। 8 দুগুণে 16, 6 হাতে থাকবে 1, 8 দুগুণে 16 একে 17, তাহলে 176। তাহলে দেখো 6 6 36 6 হাতে 3, 6 9 54, 54 3 57, 7 হাতে থাকবে 5, 6 একে 6, 5 11, 6 7 42 2 হাতে থাকবে 4, 7 9 63 4 67 হাতে থাকবে 6, 7 1 7 আর 6 13, 1 6 6 1 9 9 1 1 তাহলে 6 7 2 9, 7 6 13 1 14 4 হাতে থাকবে 1, 9 1 10, 10 3 13 1 14 4 হাতে থাকবে 1, 1 1 2 1 3, তাহলে 34496 ডিভাইডেড বাই 3, 34496, তাহলে 3 3 3 4 12, 3 9 27, 3 8 24। তাহলে দেখো কি আছে? 11498। তাহলে আমার এখানে কত আছে? 2, 2/3 ঘন সেমি। ওকে, এটা পরবর্তী অঙ্কটা কি বলেছে দেখো। পরবর্তী অঙ্কটা বলেছে কোন গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার থেকে 21 সেন্টিমিটার হলে বেলুনটি পূর্বের ও পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে দেখো, বেলুন আছে, তার ফোলাবার আগে ব্যাসার্ধ বলে দিয়েছে এবং ফোলাবার পরের ব্যাসার্ধ বলেছে, পরিবর্তিত ব্যাসার্ধ। তাহলে আমাকে এখানে দেখো বলেছে তাদের দুটোর, অর্থাৎ বলেছে কি গোলকের যে সমগ্রতলে পূর্বের এবং বর্তমানের সমগ্রতলে আয়তনের অনুপাত। তাহলে দেখো আমি এখানে কি পাচ্ছি? দুটো ব্যাসার্ধ পাচ্ছি। তাহলে পূর্বের ব্যাসার্ধ, অর্থাৎ যেটা হচ্ছে বেলুন ফোলাবার আগে পূর্বের ব্যাসার্ধ, R1 ইজ ইকাল টু কত? R1 ইজ ইকাল টু আমাদের এখানে বলে দিচ্ছে 7 সেন্টিমিটার। বর্তমান ব্যাসার্ধ R2 ইজ ইকাল টু কত বলেছে আমাদের? কত? 21 সেন্টিমিটার। তাহলে দেখো কি করব? পূর্বের সমগ্রতলের ক্ষেত্রফল ইজ টু বর্তমান সমগ্রতলের ক্ষেত্রফল। দেখো তাহলে এটা কত? 4 পাই R1 স্কয়ার ইজ টু 4 পাই R2 স্কয়ার। দেখো এখানে হচ্ছে আমাদের 4 পাই R1 স্কয়ার এবং 4 পাই R2 স্কয়ার। ভালোভাবে লক্ষ্য রাখো, ক্যালকুলেট যখন রেশিও বের করতে হবে না, আমরা যদি এটাকে এখন গুণ করি তাহলে কি করতে আমাদেরকে তখন আবার ভাগ করতে হবে, তাই আমরা এটা প্রথমেই করে দেবো। তাহলে আমাকে শুধুমাত্র কি করতে হবে? R1 স্কয়ার ইজ টু R2 স্কয়ার ক্যালকুলেশন করলেই হয়ে যাবে, কারণ এই দুটো অলরেডি আগে থেকে উঠে যাবে। তাহলে আমি কি করব? 7 হোল স্কয়ার ইজ টু 21 হোল স্কয়ার। তাহলে কত? 49 ইজ টু 441। 21 স্কয়ার হচ্ছে
441। আর একটা কথা বলে রাখি, তোমাদেরকে দেখবে 1 থেকে 30 পর্যন্ত যদি স্কোয়ার কেউ মুখস্থ রাখতে পারো তাহলে দেখবে তখন তারা অ্যাডভান্টেজ পাবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে। তাই 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার তোমরা একটু কষ্ট করে মুখস্থ রাখো। তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করলে কত আসছে দেখো, 1:9, 1:9 আসবে। কারণ 49 কে যদি 9 দিয়ে ক্যালকুলেশন করো, 49 কে যদি 9 দিয়ে যদি মাল্টিপ্লিকেশন করো তাহলে দেখবে 441 আসবে। তাহলে 1:9 এখানে হচ্ছে তোমাদের অ্যান্সার। আজকের ক্লাসটা সম্পর্কে কারো যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো, এবং দেখো ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপও করতে পারো। দেখা হচ্ছে আগামী ক্লাসে।